নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুজোর আগে সারটা ও মদের থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার 3, উদ্ধার 500 লিটার চোলাই। আত্মসমর্পণকারী মাওবাদীদের পুজোর মুখে প্যাকেজ দিল রাজ্য সরকার। ময়নায় শ্যামগঞ্জ তৈলক্যময় বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী উৎসব। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। ঘাটালে দুর্গাপুজোর উদ্বোধন করতে আসেন সাংসদ তথা অভিনেতা দেব। কোলাঘাট হাই স্কুলে শারদীয়া উপলক্ষে অনুষ্ঠিত হল শারদোৎসব ও আনন্দমেলা। ময়নায় রাস্তার দুপাশে বালি স্টোন চিপে স্তূপ সরানোর কাজ শুরু হলো প্রশাসনের তরফ থেকে। আঁকা প্রতিমা তৈরি, এই নিয়ে জীবন রামনগরের ছোট্ট মেয়ে শুভেচ্ছার। কৃষি কথায় আজ দেখুন, দুর্গাপুজোয় পদ্মফুলের চাহিদা মেটাতে আগে থেকেই পদ্মফুল হিমঘরে জমিয়ে রেখেছেন চাষিরা। আসছে বিস্তারিত খবরে। পুজোর আগে তমলুক থানার কাঁকটিয়াতে সারটা এবং মদের থেকে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে 500 লিটার চোলাই মদ সহ 60টা সরঞ্জাম। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অবিলম্বে এই ঠেক বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে। পুজোর আগে জেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সারটা এবং মদের থেকে অভিযান শুরু করে জেলা পুলিশ। সেই অভিযান চালিয়ে সোমবার তমলুক থানার কাঁকটিয়াতে অবৈধ সারটা ও চোলাই মদের ঠেক থেকে পুলিশ উদ্ধার করলো 500 লিটার চোলাই মদ ও 60টা সরঞ্জাম। সেই সাথে 60টা খেলা ও চোলাই মদ পান করার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। সোমবার তাদের তমলুক জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে জেলার যে সমস্ত জায়গায় অবৈধভাবে চোলাই বিক্রি ও সারটার ঠেক গড়ে উঠেছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। একটা কথা বলতে এই জায়গাটা সেই নির্দেশের পর জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। তবে দীর্ঘদিন ধরে তমলুক থানার কাঁকটিয়া এলাকার মানুষের অভিযোগ ছিল, এলাকায় বেশ কিছু জায়গা জুড়ে অবৈধ চোলাই ও সারটার ঠেক গড়ে উঠেছে। সেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া জানিয়েছেন, সারা বছর ধরে চোলাই ও সারটা ঠেক উচ্ছেদ অভিযান কর্মসূচি থাকলেও পুজোর সময় যাতে চোলাই বিক্রির বাড়বাড়ন্ত না হয় তার জন্য জেলা জুড়ে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো জেলার বিভিন্ন থানার পুলিশ তাদের এলাকায় অভিযান শুরু করেছে। এই ধরনের অভিযান ও নজরদারি চলবে আগামী শ্যামা পুজো পর্যন্ত। নির্দেশ মতো মদ ফদ এদের এগেনস্টে মদ জুয়া আড্ডা যদি কেউ থাকে সেগুলো আমরা ভেঙেই দিচ্ছি আর কত আজ কি উদ্ধার করলেন? হ্যাঁ, অনেক সারটা প্যাড ফ্যাড হয়েছে, লোকগুলোকে পাওয়া যায়নি, পালিয়ে গেছে। কিছু অ্যারেস্ট কজন হয়েছে? অ্যারেস্ট এখনো হয়নি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। আত্মসমর্পণকারী মাওবাদীদের হাতে পুজোর মুখে প্যাকেজ তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। যতদিন না পর্যন্ত তারা পুলিশের চাকরি পাচ্ছেন ততদিন প্যাকেজের নিয়ম অনুসারে 4000 টাকা করে ভাতা দেওয়া হবে তাদের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের দপ্তর থেকে মাওবাদীদের হাতে প্যাকেজ তুলে দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। মাসখানেক আগে এক মহিলা সহ 10 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল বলে জানান ভারতী দেবী। প্যাকেজের নিয়ম অনুযায়ী তাদের হাতে 50,000 টাকা নগদ, 2 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট তুলে দেওয়া হলো। মানসী বাসকে নামের এক মহিলা মাওবাদীও রয়েছেন। রাজ্য সরকার থেকে জেলা পুলিশের কাছে টাকা আসা মাত্রই সেই টাকা তুলে দেওয়া হলো তাদের হাতে। পিন্টু মাহাতো, শম্ভু মাহাতো, হপন মুর্মু, মানসী বাসকে সহ মোট 10 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। এদের মধ্যে 4 জন ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং 6 জন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। যতদিন না পর্যন্ত তারা পুলিশের চাকরি পাচ্ছেন ততদিন এই প্যাকেজের নিয়ম অনুযায়ী 4000 টাকা করে ভাতা দেওয়া হবে তাদের। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে আত্মসমর্পণকারীদের হাতে চেক তুলে দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ।
এরা সারেন্ডার করেছে ভেরি রিসেন্টলি করেছে। সারেন্ডারের একটা পদ্ধতি আছে, তো আমরা এদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে সেটা স্ক্রিনিং কমিটির কাছে পাঠাই এবং স্ক্রিনিং কমিটি অ্যাপ্রুভ করার পরে সেটা গভর্নমেন্টে যায় ফাইনাল গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য। এই প্রসেস হতে কিছুটা সময় লাগে। এই প্রসেস কমপ্লিট হয়েছে রিসেন্টলি এবং কমপ্লিট হওয়ার পরে গভর্নমেন্টের যে সারেন্ডারের এক্সটেন্ডেড বেনিফিট এবং রিহ্যাবিলিটেশন প্যাকেজ আছে, সেই প্যাকেজের আন্ডারে এদেরকে যে বেনিফিট সেটা গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা এদের হাতে সেই বেনিফিটটা তুলে দিলাম। কতজন? এরা আপাতত ঝাড়গ্রামের 4 জন আর পশ্চিম মেদিনীপুরের 6 জন, টোটাল 10 জন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার ময়নায় শ্যামগঞ্জ তৈলক্যময় বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন ময়নার প্রাক্তন বিধায়ক ভূষণ চন্দ্র দোলাই। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ময়না থানার শ্যামগঞ্জ তৈলক্যময় বিদ্যা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক ভূষণ চন্দ্র দোলাই। ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভূষণ চন্দ্র দোলাই। স্কুলের ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা সারাদিন ব্যাপী আবৃত্তি, বক্তব্য, নাচ, গান প্রভৃতির মাধ্যমে দিনটিকে স্মরণ করে রাখা হয়। কারণ একটু পরে আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হবে। শম্ভু বাবু, ইয়াসিন বাবু, মঞ্চে আছেন আমাদের বিদ্যালয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও কুটির শিল্প কর্মাধ্যক্ষ স্বপন কুমার পাঁজা সহ বিশিষ্টজনেরা। পাইনি একথা ভুলে গিয়ে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠার শুভ মুহূর্ত থেকে বর্তমান সময় পর্যন্ত যারা সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছিলেন তাদের সকলকেই বিদ্যালয়ের তরফ থেকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন জানাই। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 3-এর পল্লী দুর্গাপুজো কমিটির পুজো উদ্বোধন করতে এলেন সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো কমিটির এবছর থিম নারী শক্তির উদ্ভাবনী। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পুজোর উদ্বোধন করতে এলেন সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হার্টথ্রব দেব। প্রায় প্রতি বছরই জেলার বিভিন্ন পুজো কমিটির পুজো উদ্বোধন করতে আসেন তারকা শিল্পীরা। আর এবছর নিজেরই লোকসভা কেন্দ্রের পুজোর উদ্বোধন করলেন দীপক অধিকারী ওরফে দেব। জনপ্রিয় এই অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন ঘাটালের কিশোরী এবং মহিলারা। মহিলা বলে স্থাপন হবে তার বাবা। এদিন দেব সকলের উদ্দেশ্যে বলেন, পুজোতে আনন্দ যেমন করবেন ঠিক তেমনি আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে সেদিকে নজর রাখবেন। ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 3-এর পল্লী দুর্গাপুজো কমিটির উদ্বোধন করলেন দেব। এবছর তাদের থিম নারী শক্তির উদ্ভাবনী। এই পুজো কমিটিটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। অনেক ভালো ভালো কথা বললেন আমাদের অনেক ভালো ভালো কথা বললেন আমাকে নিয়ে। তো সত্যি বলছি আজকে আমরা কোনো রাজনীতির মঞ্চ না, এটা
ঘাটালের মানুষ সেই আশীর্বাদ আমার নিয়েছে, তো সেটার জন্য এখানে এসেছি আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে, আপনাদের পুজোর সঙ্গে নিজেকে যুক্ত করতে এসেছি। তো আপনাদের পুজোটা যেন ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক। পুজোতে খুব মজা করবেন, খুব আনন্দ করবেন আর ভালো থাকবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাট হাই স্কুলে শারদীয়া উপলক্ষে অনুষ্ঠিত হলো শারদোৎসব ও আনন্দমেলা। আনন্দমেলার উদ্বোধন করেন বিডিও তাপস হাজরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে শারদীয়া উপলক্ষে শারদোৎসব ও আনন্দমেলা অনুষ্ঠিত হলো। এগুলো করা হচ্ছে কারণ আমাদের স্কুলের যে গরিব দুস্থ ছাত্রছাত্রীরা আছে তাদের পড়াশোনার জন্য আমরা এটা সাহায্য করতে চাইছি। আর স্কুলে যদি কোনো উন্নতি হয় সেই কাজে আমাদের লাগবে। সবাই তো আর ভালো পড়ালেখা করতে পারে না, সবাই তো আর মেধাবী নয়। যারা এটা দেখে ইন্সপায়ার হবে বা নিজের হোটেল খুলতে চাইবে, কোনো বিজনেস করতে চাইবে, হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইবে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে। আনন্দমেলা আসলে কি, কেনই বা এর প্রয়োজন? পুজোর ছুটি শুরুর আগের দিন স্কুলের পড়ুয়ারা স্কুলের চত্বরে নিজেদের মনের মতো করে রান্না করেন। সেই রান্না করা খাওয়ার সেখানে স্টল করে বিক্রি করলেন তারা। আমরা এই উদ্যোগটা কেবলমাত্র নিয়েছি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য, এবং এ থেকে যা লাভ হবে আমরা সেই স্কুল ফান্ডকে দিয়ে দেবো, এবং সেই স্কুল ফান্ডের লোকরা, শিক্ষক শিক্ষিকারা এটা দুস্থ ছাত্রছাত্রীদের দিয়ে দেবে। এবং আমরা যদি পরবর্তীকালে যদি কোনো চাকরি বাকরি না পাই, তো আমরা এটা করে জীবিকা অর্জন করতে পারবো। রকমারি খাবারের জিভে জল আনতে ছিল বিরিয়ানি, ধোসা, সাম্বার বড়া, ইডলি, চিলি চিকেন সহ বিভিন্ন রকমের ডিশ। বাজারের থেকে অনেক কমই বিক্রি হলো সেই সব খাবারগুলো। আজকে আমরা শারদ উৎসব উপলক্ষে ছাত্রদের নিয়ে মেতে উঠেছি উৎসব প্রাঙ্গণ আনন্দ মেলায়। এই আনন্দ মেলার আমাদের বিশেষ থিম, ছাত্ররাই এই আনন্দ মেলায় তারা নিজেদের হাতে নানান খাবার বানাচ্ছে অন দ্য স্পট। কেউ বা বিরিয়ানি, কেউ বা হায়দ্রাবাদি বিরিয়ানি, কেউ নবাবি বিরিয়ানি, কেউ শাহী বিরিয়ানি, কেউ বা দক্ষিণ ভারতের ঢোকলা, মারোয়ারি আপ্পে, কেউ বা নানান ধরনের রং বেরঙের চপ, মিষ্টান্ন রয়েছে ফিশ ফ্রাই, কাটলেট, ঘুগনি, চপ মুড়ির স্টল, চাউমিন, কোনোটাই বাদ নেই। নিজেদের পকেট মানি কালেকশনের জন্য নয়, বরং এই খাবার বিক্রি করে যে টাকা উঠবে সেগুলো স্কুলেরই দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য এবং স্কুলের উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। কোলা ইউনিয়ন হাই স্কুলের এই প্রয়াসটা খুবই ভালো, কারণ হচ্ছে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো দেখতে অভ্যস্ত বিদ্যালয়গুলোতে, স্পোর্টস হয়, নানা রকম কম্পিটিশন হয়, কালচারাল প্রোগ্রাম হয়, কিন্তু এটা একরকম নতুন একটা আমার কাছে জিনিস, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজেরা স্টল সাজিয়েছে, নিজেদের মধ্যে সেই স্টল থেকে ছেলেমেয়েরা কিনে খাচ্ছে। বিভিন্ন রকম খাবার দেখতে পেলাম, বিরিয়ানি আছে, তেলেভাজা আছে, ফুচকা আছে, চা, লুচি, ঘুগনি সবই আছে। এটা একটা অভিনব, একটা নতুন জিনিস না, এটা খুবই প্রশংসনীয়। এটা স্কুলে পড়াশোনার সাথে সাথে আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, টিচার আছে, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অভিভাবকরা সবাই এটা খুব আনন্দের সঙ্গে পার্টিসিপেট করবে। এই আনন্দমেলার উদ্বোধন করেন বিডিও তাপস হাজরা, বৃক্ষরোপণ করেন তাপস বাবু। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এদিন। আমি এই বিদ্যালয়ে যুক্ত হওয়ার পর কোলাঘাটের এই যে এক বিচিত্র সংস্কৃতির মেলবন্ধন হয়েছে, তাতে আমাদের শিক্ষক মহাশয় বিশ্বনাথ মাইতি মহাশয়ের উদ্যোগে এই এক অভিনব মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলা আমি যতটুকু সহযোগী হয়েছি, আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমার এক বিরল অভিজ্ঞতা আমি সম্মুখীন হয়েছি, এবং আমিও চাইছি যে এই ধরনের উদ্যোগ বারবার বিদ্যালয় পরিবেশে ঘটুক, এবং আমি তার সহযোগী হব। আগামী দিনে চাকরি না পেলে স্বনির্ভর হতে এই প্রয়াস যথেষ্টই কাজে লাগবে বলে জানিয়েছে অনেক ছাত্রছাত্রীরা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বুধবার ময়না থানা শ্রীরামপুর থেকে বলাইপন্ডা পর্যন্ত রাস্তার দুপাশে বালি, স্টোন চিপে স্তূপ সাজানোর কাজ শুরু হলো। উদ্যোগে ছিল ময়না থানার বড়বাবু এবং ময়নার বিডিও।
বুধবার ময়না থানা শ্রীরামপুর থেকে বলাইপন্ডা পর্যন্ত পাকা রাস্তার দুই পাশের বালি এবং চিপসের স্তূপ সরানোর উদ্যোগ নিল ময়না থানার বড়বাবু মফিউল রহমান ও ময়নার বিডিও বিশ্বজিৎ বসু। কিছুদিন আগে প্রশাসনের উদ্যোগে রাস্তার দুধার পরিষ্কার করা হয়েছিল, কিন্তু পুনরায় একই ছবি হওয়ায় বুধবার আবার সবকিছু সরিয়ে দেওয়া হলো রাস্তার দুই ধার থেকে, যাতে রাস্তার দুপাশে আর কেউ কিছু না রাখে তার জন্য জনসাধারণকে ধিক্কার সহ নির্দেশ দেয় ময়নার বিডিও বিশ্বজিৎ বসু। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। নার্সারিতে শেষ স্কুল জীবন, এরপর থেকে ছবি আঁকা, প্রতিমা তৈরি, এই সব নিয়ে জীবন রামনগরের 14 বছরের ছোট্ট মেয়ে শুভেচ্ছা। তার এই প্রতিভার মাধ্যমে উপার্জিত অর্থ দান করতে চায় দুস্থ এবং সাধারণ মানুষদের মধ্যে। পরিবারের সবাই তাকে সমর্থন করে এই প্রতিভায়। নার্সারিতে পড়ার সময় থেকে পেন পেন্সিল দিয়ে নানা রকম সুন্দর সুন্দর ছবি আঁকা, মাটি দিয়ে প্রতিমা তৈরি করা, এসব শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল গ্রামের 14 বছরের ছোট্ট মেয়ে শুভেচ্ছা দাস। নার্সারিতে শেষ করে তার স্কুল জীবন, এরপর ছবি আঁকা এবং মাটি দিয়ে প্রতিমা তৈরি, এই নিয়েই শুরু হয় তার জীবন। ইতিমধ্যেই প্রায় কয়েকশো রকমের প্রতিমা তৈরি করেছে এই ছোট্ট মেয়েটি। নিজে সিদ্ধেশ্বরী মা কালী এবং গণেশের খুব বড় ভক্ত। শুধু জেলাতেই নয়, জেলার বাইরেও বিভিন্ন জায়গায় তার প্রতিভার কথা ছড়িয়ে পড়েছে। ছোটবেলার থেকে ও একদম হামাগুড়ি দেওয়ার থেকেই ও এটা ওটা পেন্সিল নিয়ে দাগ টানতো, সেইগুলি এক একটা স্ন্যাপ হয়ে যেত। এখনো এত বানাতে টানাতে পারেনি, কিন্তু খাতার কাগজে প্রতিদিন এক একটি খাতাতেই সব ছবি করে ফেলত। এই করতে করতে নিজের নার্সারি খাতা দিয়ে একদিন একটা হাতি বানিয়ে ফেললো। পুরো বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন এই ছোট্ট মেয়েটির আশীর্বাদ নেওয়ার জন্য। গত 2রা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি শুভেচ্ছা পত্র পায় মেয়েটি। কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করে শুভেচ্ছা এবং তার মা বাবার ইচ্ছে তার আঁকা এইসব ছবি এবং তার তৈরি দেবদেবীর মূর্তি যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং প্রদর্শনীর মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করা যায়, সেই সকল অর্থ দুস্থ এবং সাধারণ মানুষের যদি কোনো উপকারে লাগতে পারে, তাহলে খুবই ভালো লাগবে শুভেচ্ছার। যে আমার এই বানানো আঁকা সরকার যদি সংরক্ষণ করে, তাহলে এই মিউজিয়াম যদি সরকার করে দেয়, তাহলে ওতে যা উপার্জন হবে ওই অর্থ আমি দুস্থদের কাজে লাগাতে চাই, ওদের পাশে আমি ভবিষ্যতে দাঁড়াবো। এইসব আবেদন নিয়েই শুভেচ্ছা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয় এবং মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দেন এ ব্যাপারে। শুভেচ্ছা জানায়, যদি কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ তার এই ইচ্ছের পাশে এসে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে 14 বছরের এই ছোট্ট মেয়েটি। উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়েও বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি সব ভাষাতেই কথা বলাতে সে সাবলীল। মাত্র একবার, কিন্তু কখনো আমার লেখা বা ওর দিদিদের লেখা অনুকরণ করে লেখেনি। ও একা একাই লিখবে, মুছে দেবে, লিখে দেবে। তারপর হিন্দি তো ফ্লুয়েন্টলি কি করে বলে যে আমি জানি না, তাজ্জব বলেও দেখতে পারেন। ইংলিশ তো প্রচুর। বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক শুভেচ্ছার বাবা শক্তিপদ দাস মেয়ের এই অলৌকিক প্রতিভায় সমর্থন করেন। তিনি জানান, মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে, মেয়ের স্বপ্নই তার স্বপ্ন। আমি পুজো করে স্কুলে বেরিয়ে যাবো, বললো এই আমাকে ছাড়া তো আমি পুজো করব। তারপরে হঠাৎ সে পুজো করতে যায়, আপেল কাটতে গেলে হাতে দুটো জবা ফুল, বাম হাতে দুটো জবা ফুল এসে যায়। তখন আমরা চমকে গেছি, কী হলো, কোত্থেকে এলো, কী ব্যাপার। তারপরে ধীরে ধীরে, তোরা জানিস না আমি তোদের ঘরে এসেছি। সব কিছুই ও পারে, সব কিছুই করে। স্পেসিফিক্যালি দৈবিক ব্যাপারটা ওর মধ্যে প্রাধান্য। ও পুজো করে, তন্ত্র মন্ত্র কোত্থেকে পেলো জানি না, সবই ও নিজের সাধনা করে, পুজো করে। শুধু শুভেচ্ছার পরিবারের নয়, আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব এই ছোট্ট মেয়ে শুভেচ্ছা দাস। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
পদ্মফুল যোগান দিতে আগে থেকেই হিমঘরে পদ্মফুল জমিয়ে রেখেছেন চাষিরা। সারা বছরের তুলনায় এই পুজোর সময় একটু লাভের মুখ দেখেন এই চাষিরা। দুর্গাপুজো প্রায় এসেই গেল, আর দুর্গাপুজো মানেই পদ্মফুল আবশ্যক। দুর্গাপুজোর সন্ধি পুজো 108টি পদ্মফুল দিয়ে দেবী দুর্গার পুজো হয়, তাই পদ্মফুল চাষিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। আচ্ছা, আপনি এই যে পদ্ম চাষ করছেন কবে থেকে শুরু করেছেন? বা প্রায় আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে পদ্ম চাষ শুরু করেছি। এবারে পদ্ম চাষ কেমন হয়েছে? এবারে পদ্ম চাষ প্রথম থেকেই পদ্ম চাষ আমাদের এখানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো নদীর জল নোনা জল ঢুকে আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়ে গেছে পদ্ম বাগানে। আচ্ছা, তো এই মুহূর্তে যে চলছে এটা কবে থেকে স্টোরেজ শুরু হয়েছে বা কি লক্ষ্য থাকে পুজোর সময়? যে এখন থেকে আমাদের পুজোর প্রায় 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। পুজোর সময় ফুলটা বেশি লাগে, তো তাই 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। এখন বর্তমান প্রায় 500-600 টাকা শয়ে দাম আছে। সারা বছর এই পদ্মগুলো 1.5 টাকা 2 টাকা বা 100 টাকা শ হিসেবে বিক্রি হয়। এখন ভালোই দাম আছে, তো পুজোর সময় আরও বেশি দামের লক্ষ্য রেখে আমরা ফুলগুলোকে 15-20 দিন আগে থেকে এগুলো সংরক্ষণ করে রাখি। অন্য সময় যে পদ্ম বিক্রি হয় 2 টাকা থেকে 4 টাকায়, সেই পদ্মই দুর্গাপুজোয় দাম হয় 8 টাকা থেকে 10 টাকা। এই সময় একটু লাভের মুখ দেখেন পদ্মফুল চাষিরা। যদিও বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে এবছর পদ্মফুল চাষে ক্ষতি হয়েছে অনেকটাই, তবুও পদ্মফুল চাষিরা অন্যান্য বছরের মতো এবছরও পুজোর সময় বেশি পরিমাণ পদ্মফুল বাজারে যোগান দেওয়ার জন্য আগে থেকেই পদ্মফুল জমিয়ে রাখতে শুরু করেছেন হিমঘরে। কোল্ড স্টোরেজ পদ্ম স্টোর করতে শুরু করেছে ধরুন অষ্টমীর থেকে 15 দিন আগে থেকে স্টোর করে চাষিরা। 15 দিন 20 দিন আগে স্টোরটা হয়। কি কারণে? ওই শুধু অষ্টমীর জন্যই। অষ্টমীটা আসল মূল উদ্দেশ্য, কেননা অন্য সময় তো পদ্ম 2 টাকা 3 টাকা 4 টাকা, এর বেশি তো হয় না। কিন্তু ওইটা এখনই যদি 5 টাকা 6 টাকা হয়, পরে ওইটা হয়তো আরও বাড়তে পারে, এই আশা করি সবাই স্টোর করে। মানে 108টা করে যে পদ্ম ফুল হয় সেই কারণে? হ্যাঁ, 108টা তো অবশ্যই, অষ্টমী মানে 108টা লাগবেই। সেই কারণেই মানে স্টোর করছে? হ্যাঁ, সেই কারণেই স্টোর করছে। পুজোর সময় এই ফুল বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করেন পদ্মফুল চাষিরা। সেই যতদিন থেকে অকাল বোধন শুরু হয়েছে, দুর্গাপূজার সঙ্গে পদ্মফুলের এরকমই একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই দুর্গাপূজা এবং পদ্মফুলের প্রয়োজন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এর উপর নির্ভর করেই আমাদের ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে, ফুল চাষের ক্ষেত্রে কৃষকদের একটা অন্য মাত্রা যোগ হয়েছে এবং অন্যান্য ফুলের পাশাপাশি পদ্মফুলও তাদের কাছে একটা অর্থকরী ফসল হিসাবে ফুটে উঠেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে পদ্মফুলের চাষ হলেও আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমি রয়েছে, বিশেষত বিভিন্ন রেল লাইন কিংবা বড় বড় সড়কের পাশে ঝিল রয়েছে, যেখানে কৃষক ভাইরা কিন্তু এই পদ্মফুলের চাষ করে থাকেন বাণিজ্যিক ভিত্তিতে। তাই পদ্মফুলের গুরুত্বর দিক থেকে কখনোই সেটা ফেলে দেওয়ার মতো জায়গায় নেই। এটা বিরাট একটা অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ফসল এই সমস্ত এলাকাতে। তাই পদ্মফুলের চাষের ক্ষেত্রে কৃষক ভাইরাও কিন্তু যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা সেভাবে কোনো চাষের ভালো রকম উপার্জন করার জায়গা থাকি না চাষ করে অন্যান্য ফসল, সেখানে পদ্মফুল অনায়াসে চাষ করা যায়। এই পদ্মফুল চাষের আয় ব্যয় সম্পর্কে যেমন জানালেন চাষিরা, তেমনি পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক মৃণাল কান্তি বেরা এই ফুল চাষের আয় ব্যয় লাভ ক্ষতি সম্পর্কে জানালেন নানা তথ্য। এবং সেখানে বড় মরশুমে বোরো ধান চাষ করার পরেও পদ্মফুল চাষ করা যায়। এবং পদ্মফুল লাগানোর ক্ষেত্রে যেটা বোরো ধান চাষ করার পরে গুরুত্ব দেওয়া হয়, যখন ঝিলটা শুকিয়ে যাচ্ছে সেখানে 15 ফুট বাই 15 ফুট দূরত্বে একটা করে গাছের কন্দ লাগানো হয়। পদ্মফুলের কাছে কন্দ লাগিয়েও আমরা চাষ করতে পারি। আবার সেখানে পদ্মর যে বীজ রয়েছে ওটাও আমরা কিন্তু বপন করে সেখানে আমরা চাষবাস করতে পারি। তা সাধারণত কন্দই কৃষক ভাইরা ব্যবহার করেন এবং কন্দ লাগানোর পূর্বে ভালো করে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করে থাকেন। সেখানে গোবর সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বর্তমান দিনে ভালো এখান থেকে উৎপাদন পাওয়া যাচ্ছে প্রয়োগের ফলে, তা এগুলো দিতে পারেন। আর রাসায়নিক সারের মধ্যে ডিএপি এবং মিউরেট অফ পটাশ মিলিয়ে প্রতি মাদা পিছু আমরা বলি 500 গ্রাম করে দিলেই হবে। এবং কন্দটা লাগানোর আগে সেটাকে শোধন করে নেওয়া খুব দরকার।
যাতে বিভিন্ন ধরনের ছত্রাক কিংবা ব্যাকটেরিয়াঘটিত রোগগুলো হঠাৎ করে আক্রমণ না করতে পারে। সেক্ষেত্রে আমরা কন্দগুলো তামাঘটিত যে ছত্রাকনাশক রয়েছে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কন্দগুলো কিছু সময়তে ডুবিয়ে রাখতে পারি 20 মিনিট থেকে 30 মিনিট, তারপর কন্দগুলো রোপণ করা যেতে পারে। কিন্তু যারা বীজ ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু সতর্কতা নেওয়ার দরকার আছে, কারণ পদ্মের বীজ হঠাৎ করে অঙ্কুরোদ্গম হয় না, বহুদিন অবধি এটা ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থা চলতে থাকে। জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, বেশ কয়েকদিন, এবং এর সিড কোটটা প্রচণ্ড হার্ড, সিড বীজের ত্বকটা, এগুলোকে স্যান্ড পেপার দিয়ে যদি আমরা একটু ঘষে নিয়ে তারপরে জলে ডুবিয়ে রাখি তাহলে 3 থেকে 5 দিন পরে এগুলো অঙ্কুরোদ্গম শুরু হয়। আর যদি তা না করা হয় 15 দিন অবধি জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে অঙ্কুরোদ্গম হয়। প্রশ্ন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর বয়স 7। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পুজোয় অংশগ্রহণ করেন। এবছরে তাদের থিম ভগ্নপ্রায় রাজবাড়ি। মেচেদা বাস স্ট্যান্ডে ঢুকলেই একদম দূর থেকে দেখে মনে হবে যেন এখানে কোনো একটা বিল্ডিং তৈরি হচ্ছে, একটা যেন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আমরা যখন এসেছিলাম এখানে দূর থেকে যখন ঢুকছিলাম তখন হঠাৎ মনে হলো যেন একটা সাদা রঙের একটা বাড়ি তৈরি হচ্ছে এখানে। মেচেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটা 7 বছরের উদ্যোগ, তারাই তৈরি করছেন এই প্রাসাদ প্রতিম প্যান্ডেল। মেচেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে এই পুজোর যারা মূল উদ্যোক্তা, একটু তাদের সঙ্গে আমি কথা বলে নেব। দাদা, আপনাদের এই যে থিম পুজোর, এটা কিভাবে আপনাদের মাথায় এলো? এটা আমাদের সামনে মহিষাদল রাজবাড়ি আছে। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলায় একটা উন্নয়ন হাওয়া চলছে, সেই সূত্রে আমরা একটা ভেবেছি যে পুরনো রাজবাড়ির আদলে একটা করছি। এটা আমাদের 7ম বছর চলছে, 7 বছরের পা দিলাম। পুজোর এই কটা দিন শুধুমাত্র এই পুজোর আনন্দ অনুষ্ঠান ছাড়াও কোনো আদার্স কোনো সামাজিক কার্যাবলী কিছু করেন? এলাকায় তো আমাদের বিশেষ করে ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে যে পুজো করা হয়, বিভিন্ন সামাজিকমূলক কাজ করা হয়, যেমন বস্ত্রদান থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন পড়াশোনার বই খাতা এই সমস্ত এখান থেকে দান করা হয়। এই যে পুজো, এখানে মহিলারা অংশগ্রহণ করেন? আপনাদের যারা ফ্যামিলি রয়েছে আমাদের সমস্ত মহিলারা এখানে অংশগ্রহণ করে, আমাদের ফ্যামিলির
এবং সবচেয়ে বড় হচ্ছে এখানে এই পুজোটা যে গড়ে ওঠে সেটা বাস স্ট্যান্ডের বুকে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে সম্প্রীতি মঞ্চ করে এই পুজোটা আমরা 7 বছর ধরে করছি এবং আমাদের সম্প্রীতি মঞ্চের অনুষ্ঠানগুলো কিন্তু সেরকম সম্প্রীতির বার্তা বহন করে আনে, এই দৃষ্টিভঙ্গি সামনে রেখেই আমরা করি। মেচেদা বাস স্ট্যান্ডের এই পুজোয় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মেচেদা থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। 22 বছরে পা দিল শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটির পুজো। পুজোর উদ্যোক্তারা এবারে বিশেষভাবে জোর দিয়েছেন ছোটদের পছন্দের ওপর। প্যান্ডেল সজ্জায় থাকছে কচিকাচাদের প্রিয় কার্টুন চরিত্রগুলি। নেপালের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে গোটা মণ্ডপ। মেচেদার শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটির এটা 22 বছরের উদ্যোগ। দীর্ঘদিন ধরে তারা এই পুজো চালিয়ে আসছেন। যথারীতি পুজোর কটা দিন কিন্তু এখানেও যারা উদ্যোক্তা রয়েছেন তারাও নানান রকম কাজকর্মে হই হল্লা করে কাটিয়ে দেন। যদিও পুজোর আর কয়েকটা মুহূর্ত বাকি, তাহলেও কিন্তু এখনও পর্যন্ত এখানে দেখা যাচ্ছে মণ্ডপ তৈরি হয়নি, প্রতিমাও এখনও অনুপস্থিত। তবে ক্লাবের উদ্যোক্তারা যেটা জানিয়েছেন সেটা হলো যে এখানে যে প্রতিমা হবেন সেই প্রতিমা কিন্তু এবারে কালারিং হচ্ছে না, অর্থাৎ রঙিন হচ্ছে না, সাদা কালো থাকবে প্রতিমার এই রং। হয়তো জীবনের যে সাদা কালো ছবি সেটাকে ফুটিয়ে তুলতেই উদ্যোক্তারা এই উদ্যোগ নিয়েছেন। যিনি মণ্ডপ সজ্জায় যিনি রয়েছেন এবং গোটা মণ্ডপ যেভাবে সাজানো হচ্ছে, একটু সেই শিল্পীর সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম সমীর পাল। আপনি এই মণ্ডপটা গোটাটা সাজাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি বলে মানে গোটা মণ্ডপটা কিসের আদলে তৈরি হচ্ছে এবং কিভাবে সাজানো হচ্ছে? ভেতরটা পুরোটাই একদম ছোটদের জন্য, ছোটরা যাতে বেশি করে আনন্দ পায় এবং ছোটদের বিশেষ করে কার্টুন, সমস্ত কার্টুন চিত্র এই মণ্ডপের ভেতরে মানে এখানে পেস্ট হবে, তারপর হাতে আঁকা হচ্ছে, এখানে ওয়ালেও বেশ কিছু ছবি হবে, এখনও কাজ চলছে। তো আমরা ছোটদের বিশেষ করে বেশি করে ভাবছি যে ভেতরটায় বেশি করে সময় কীভাবে দেওয়া যায়, বা হ্যাঁ রেডিয়াম দিয়ে এখানে আকাশটাকে দেখানো হবে, রাতের আকাশটাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তারপর ছোটদের আশা মানে একটু বাবা মারাও তার সঙ্গে একটু বেশি সময় দেবে এই আশায়। এই পুজোর যারা উদ্যোক্তা রয়েছেন, এই যে থিম তাদের মাথায় কি করে এলো তা কিন্তু আমরা একটু তাদের কাছ থেকেই জেনে নেব। এই যে আপনাদের এই যে থিম, পুরো ব্যাপারটা, ধরুন আপনি বললেন যে প্রতিমার যে কালার, সেটা কালার হবে না, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো এই যে পুরো ব্যাপারটা, এটা মাথায় কি করে এলো আপনাদের? এটাদের মাথায় আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে কমিটি থেকে আমরা বসে ঠিক করেছিলাম যে সমস্ত পুজোয় আমরা দেখতে পাই কালারিং
চিত্র বা পাথরের বা বিভিন্ন টাইপের হয়, কিন্তু আমরা দেখছি যে আজ থেকে 400-500 বছর আগে তখনকার প্রতিমার চিত্র কি ছিল, তা সেই চিত্রকে যদি আমরা এখানে আনতে পারি, বর্তমান সমাজে যারা ঠাকুর দেখতে আসবেন তারা দেখতে পাবেন বা হয়তো ঠাকুরের একটা নতুনত্ব বা অন্য জিনিস দেখলাম বিভিন্ন স্বাদের। এই যে পুজোর কটা দিন, এখানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কোনো সামাজিক কার্যাবলী এগুলো কিছু রয়েছে? না, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সেরকম কিছু আয়োজন করতে পারিনি, কিন্তু আমরা এখানে আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসবেন, শুভেন্দুবাবু আসবেন। হ্যাঁ, শুভেন্দুবাবু আসার পরে আমরা একটু বস্ত্র বিতরণের ব্যবস্থা করি গরিব মানুষদের মাঝে, কম্বল টম্বলও দিই কখনো কখনো আমাদের সামর্থ্যের মধ্যে থেকে। তো এই ধরনের আমরা একটা করি ছোটোখাটো। আবার দেখানো হচ্ছে যেখানে আমাদের যে পরিবেশে যাদেরকে নিয়ে থাকতে হয়, যেমন জীবজন্তু কিছু থাকছে, যেমন বাঘ থাকবে, সিংহ থাকবে। নেপালের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানকার মণ্ডপ। বাইরে যেমন ড্রাগন থাকবে, ছোটরা যেরকম এখানে আসতে পারবেন, বড়রাও আসতে পারবেন, ছোটদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। মণ্ডপে কিন্তু এখন বিভিন্ন কার্টুন আঁকার কাজ চলছে এবং তা হাতে তৈরি। যদিও পুজো আর কয়েক মুহূর্ত বাকি, তাহলেও কিন্তু এখনও পর্যন্ত জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন উদ্যোক্তারা। মেচেদা থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। পাঁশকুড়ার পূর্ব সুকুটিয়া তালতলা যুব সংঘ রঘুনাথ বাড়ির এই পুজো প্রতি বছরই পূর্ব সুকুটিয়া হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। তেমন গ্ল্যামারাস না হলেও আশেপাশের গ্রামের মানুষজন আনন্দে মেতে ওঠে এই পুজোয় অংশগ্রহণ করেন। পূর্ব সুকুটিয়া তালতলা যুব সংঘের পুজো এবছর 21 বছরে পা রাখল। যদিও পুজো একদম সামনে, এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে তাদের প্যান্ডেল। মণ্ডপেও এখনও পর্যন্ত শেষ মুহূর্তে যে ফিনিশিং টাচ সেটা দেওয়া চলছে এবং প্রতিমাও অসম্পূর্ণ। আপনাদের এই যে পুজোর কিছু থিম আছে? আমরা এবছর থিম বলতে গ্রাম বাংলারই পুজো বলে আমাদের এখানে সামনে পাহাড়টা করার ইচ্ছা আছে, প্রতি বছর বাইরেটা সাজাই। পুজোর মাত্র কয়েকটা দিন বাকি, তো এত দ্রুত কিভাবে কাজ শেষ করবেন? আমাদের হয়ে যায়, আমরা প্রতি বছর ষষ্ঠীর দিনই কমপ্লিট করি পুরোটা। ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা চালিয়ে যাচ্ছেন। পাঁশকুড়া থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।